এবারে বিগ ব্যাং মতবাদের বিপরীত। বিগ ব্যাং মতবাদে বলা হয় যে বিশ্বের একটা শুরু ছিল। যেসব বিজ্ঞানী স্থিতাবস্থা মতবাদ সমর্থন করেন তারা দীর্ঘকাল ধরে বিগ ব্যাং মতবাদের বিরোধিতা করেন। বিজ্ঞান অবশ্য তাদের বিরুদ্ধেই ছিল। 1948 সালে বিজ্ঞানী জর্জ গামা বিগ ব্যাং নিয়ে অন্য এক মতবাদের সূত্রপাত ঘটান। তিনি বলেন, প্রকাণ্ড এক বিস্ফোরণে বিশ্ব সৃষ্টির পর কিছুটা বাড়তি বিকিরণ বিশ্বে হয়তো থেকে যেতে পারে। ওই বিকিরণ হয়তো সমানভাবে বিশ্বে মিলিয়েও যেতে পারে। এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব হয়তো শীঘ্রই দৃশ্যমান হবে। 1965 সালে আর্নল্ড পেনাজিয়াস এবং রবার্ট উইলসন নামে দুজন গবেষক ঘটনাক্রমে ওই তরঙ্গ বা স্পন্দিত গতি আবিষ্কার করেন। ওই বিকিরণকে বলা হয় মহাজাগতিক রশ্মি, যা নির্দিষ্ট সূত্র থেকে উৎসারিত ঘূর্ণায়মান বিকিরণ হলেও সমগ্র আকাশকে তা পরিব্যাপ্ত করে রাখে। অনুধাবন করা হয় যে বিগ ব্যাং এর প্রাথমিক পর্যায়ে ওই বিকিরণ ছিল পূর্বের বাকি অংশ। পেনজিয়াম ও উইলসন তাদের আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারও পান। 1989 সালে নাসা মহাজাগতিক রশ্মির পারিপার্শ্বিক বিকিরণ সম্পর্কে গবেষণা করার জন্য অনুসন্ধানী কার্ভি স্যাটেলাইটকে প্রেরণ করে। পেনজিয়াম ও উইলসনের হিসাব পরীক্ষা করতে কার্ভির সময় লাগে মাত্র 8 মাস। বিশ্ব শুরুর প্রথমে বিস্ফোরণের সময় পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তু কার্ভি স্যাটেলাইটে ধরা পড়ে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে সব যুগের সবচেয়ে বড় ও উন্নত এই আবিষ্কার স্পষ্টভাবে বিগ ব্যাং মতবাদের কথাই প্রমাণ করে। বিগ ব্যাং মতবাদের আরেকটা বড় প্রমাণ হল মহাশূন্যে হাইড্রোজেন ও হিলিয়ামের উপস্থিতি। গবেষকদের কাছে প্রতীয়মান হয় যে বিশ্বে হাইড্রোজেন ও হিলিয়াম কেন্দ্রীভূত থাকায় বিগ ব্যাং এর সময়ও তা ছিল। বিশ্বের যদি শুরু নাই হতো এবং তা যদি অনন্তকাল থেকে অস্তিত্বে থাকত, তাহলে এর হাইড্রোজেন নিঃশ্বসিত হয়ে যেত এবং তা হিলিয়ামে রূপান্তরিত হয়ে যেত। এই ধরনের বিশ্বাসযোগ্য আবিষ্কার বিগ ব্যাং মতবাদকে বিজ্ঞানী সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য করে তোলে। বিশ্ব সৃষ্টির মূল সূত্র হিসেবে বিজ্ঞানীরা বিগ ব্যাং মডেলকে সাম্প্রতিক তথ্য হিসেবে গণ্য করেন। তারা দীর্ঘদিন ধরে স্থিতাবস্থার ধারণাকেও সমর্থন করেন। বিগ ব্যাং মতবাদের সব প্রমাণ উপস্থাপিত হওয়ার পর ডেনিস কিয়ামা ওই বিষয়ে চূড়ান্ত মতামত ব্যক্ত করেন। কিয়ামা বলেন, তিনি স্থিতাবস্থা মতবাদকে সমর্থন করেন তা যথার্থ বলে গ্রহণ করার জন্য নয়, ওই মতবাদ যথার্থ হোক এটাই ছিল তাঁর ইচ্ছা। তিনি আরো বলেন, এমন সব প্রমাণ উত্থাপিত হতে থাকে যে মনে হয় এখানেই এটা চূড়ান্ত হয়েছে, ফলে স্থিতাবস্থা মতবাদ গ্রহণযোগ্যতা হারায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জর্জ অ্যাশলেও বিগ ব্যাং মতবাদের চূড়ান্ত সাফল্যের কথা গ্রহণ করেন। তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায় বিশ্ব শুরু হয় বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে বিগ ব্যাং এর ফলে। আমরা দেখতে পাই বিগ ব্যাং মতবাদ গ্রহণ করা ছাড়া তাঁর অন্য কোনো উপায় ছিল না। বিগ ব্যাং মতবাদের সাথে বস্তুবাদী দর্শনের যে রহস্যপূর্ণ ব্যাখ্যা স্থায়ীভাবে জড়িত ছিল তা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। বিগ ব্যাং এর আগে তাহলে কি ছিল? বিশ্ব অস্তিত্বে আসার আগে কোন শক্তি ওই প্রকাণ্ড বিস্ফোরণ ঘটায় যখন কোনো কিছুর অস্তিত্বই ছিল না? এই প্রশ্ন নিশ্চিতভাবে আর্থার এডিংটনকে ভাবিয়ে তোলে। তা ছিল বস্তুবাদীদের দর্শনের বিরোধী। তার চিন্তায় আসে একজন স্রষ্টার অস্তিত্বের কথা। খ্যাতনামা নাস্তিক দার্শনিক অ্যান্থনি ফ্লু এই বিষয়ে মন্তব্য করেন, কাল্পনিকভাবে স্বীকার করা মনের জন্য ভালো। আমি
অতঃপর স্বীকার করতে শুরু করব যে স্থিতাবস্থায় বিশ্বাসী নাস্তিকরা সমসাময়িক সৃষ্টিতত্ত্ব বিষয়ক ধ্যান ধারণায় বিব্রত বোধ করে। এতে মনে হয় সৃষ্টিতত্ত্ববিদরা বৈজ্ঞানিক সত্য গ্রহণে সম্মত হয়েছে যে বিশ্বের একটা শুরু ছিল। যেসব বিজ্ঞানী অন্ধভাবে নাস্তিক বিজ্ঞানীদের চিন্তা চেতনা গ্রহণ করে, তাঁরা বিশ্ব সৃষ্টিতে সর্বশক্তিমান স্রষ্টার ভূমিকার কথা স্বীকার করেন। এই স্রষ্টা অবশ্যই একজন সত্তা, যিনি বস্তু ও সময়কে সৃষ্টি করেছেন। তিনি বস্তু ও সময় থেকে স্বতন্ত্র। বিশ্ববিখ্যাত নৃবিজ্ঞানী ভিউরোজ বলেন, বিশ্ব সৃষ্টির সাথে সাথে যদি সময়ের শুরু হয়, তাহলে মহাকাশ তত্ত্ববিদদের মতে বিশ্ব সৃষ্টির কারণ এমন এক সত্তা, যিনি সময়ে অবস্থান করে সবকিছু পরিচালিত করেন। উল্লেখ করতে হয় যে তিনি বিশ্বের সময়ের পরিধি থেকে সম্পূর্ণ মুক্ত এক স্বতন্ত্র সত্তা। সুতরাং একথা বলা যায় যে আল্লাহ নিজেই বিশ্ব নয়, বা বিশ্বের সাথে আল্লাহর অবস্থান নয়। তবু বলা যায় সর্বশক্তিমান স্রষ্টা বস্তু ও সময়কে সৃষ্টি করেছেন। তিনি এই সব থেকে স্বতন্ত্র। তিনি ওই সব কিছু সৃষ্টি করেছেন। তিনিই হলেন নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রভু। সত্য কথা যে বিগ ব্যাং মতবাদ বস্তুবাদী দার্শনিকদের বিশেষভাবে ভাবিয়ে তোলে। দার্শনিক অ্যান্থনি ফ্লু স্বীকার করেন, অনস্তিত্ব থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং মতবাদ শুধু একথাই প্রমাণ করে না, ওই মতবাদে আরো বলা হয় যে অত্যন্ত পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে বিশ্বকে অস্তিত্বে আনা হয়। বিগ ব্যাং এর বিস্ফোরণ ঘটে একটা নির্দিষ্ট বিন্দুতে, যেখানে বিশ্বের সব বস্তু ও শক্তি বর্তমান ছিল এবং তা মহাশূন্যের চতুর্দিকে প্রচণ্ড গতিতে বিক্ষিপ্ত হয়। এই বস্তু ও শক্তি থেকে একটা বড় ধরনের ভারসাম্য সৃষ্টি হয়, যা বর্তমান থাকে গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, পৃথিবী এবং মহাশূন্যের অন্যান্য অংশে। তদুপরি এর ফলে সৃষ্ট নিয়মকে বলা হয় প্রকৃতির নিয়ম। প্রকৃতির এই সমগ্র বিশ্বে ওই নিয়ম একই রকম এবং এর কোনো পরিবর্তন নেই। বিগ ব্যাং এর সাথে সাথে প্রকৃতির এই নিয়ম উৎসারিত হয় এবং গত 15 বিলিয়ন বছর সময়ের মধ্যে তার কোনো পরিবর্তন হয়নি। তদুপরি এই নিয়ম এমন নির্ভুল গণনার উপর ভিত্তিশীল যে বর্তমান অবস্থান থেকে সামান্য পরিমাণ পরিবর্তন হলেও তা সমগ্র বিশ্বের কাঠামো ও আপেক্ষিক অবস্থানকে ধ্বংস করে দিতে পারে। এই সব কিছু নির্দেশ করে যে বিগ ব্যাং এর পর একটা সঠিক বিন্যাস গড়ে ওঠে। বিস্ফোরণ অবশ্য সবকিছুর বিন্যাস ঘটাতে পারে না। অবশ্য দৃশ্যমান বিস্ফোরণ বর্তমানে যা আছে তার ক্ষতি করতে পারে, তাকে বিচ্ছিন্ন ও ধ্বংস করতে পারে। বিস্ফোরণের পর যা কিছু আছে, আমরা যদি তার মুখোমুখি হই, তাহলে এই সিদ্ধান্তে আসা যায় যে ওই বিস্ফোরণের পেছনে ছিল একটা বুদ্ধিদীপ্ত হস্তক্ষেপ। বিস্ফোরণের পর বিচ্ছিন্ন হওয়া সব অংশ পরিচালিত হয় নিয়ন্ত্রিত পথে। স্যার আলফ্রেড হোয়েল থেকে উদ্ধৃতি দেওয়া যেতে পারে। দীর্ঘকাল ধরে তিনি বিগ ব্যাং মতবাদের বিরোধিতা করে অবশেষে তা গ্রহণ করেন। ওই অবস্থাকে তিনি বর্ণনা করেন অত্যন্ত সুন্দরভাবে। বিগ ব্যাং মতবাদ মনে করে যে একটা একক বিস্ফোরণের পর বিশ্বের শুরু হয়, তবু দেখা যায় বস্তুর একটা অংশে বিস্ফোরণ ঘটে। গ্যালাক্সির সাথে সংযুক্ত বস্তুতে বিগ ব্যাং বিপরীত কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে কিনা তা রহস্যজনক। বিস্ফোরণের ফলে একটা বড় ধরনের স্বাভাবিক অবস্থার সৃষ্টি হলে একথা গ্রহণ করতে সন্দেহের অবকাশ থাকে না যে বিস্ফোরণের প্রতিটি স্তরে একজন স্রষ্টার হস্তক্ষেপ ছিল। আরেকটা দিক হল, বিগ ব্যাং এর পর বিশ্বের অতি স্বাভাবিক অবস্থা দেখতে পাওয়া যায় এবং তার ফলে সৃষ্টি হয় বাসযোগ্য বিশ্ব। একটা বাসযোগ্য উপগ্রহের গঠনের অবস্থা এত ব্যাপক ও জটিল যে তারা মনে করে এরকম গঠন সমাপতনিক, অর্থাৎ সহসা
ঘটনাগুলোর যুগপৎ সংঘটন। তত্ত্বীয় পদার্থবিদ্যার অধ্যাপক পল ডেভিস বলেন যে বিশ্বের প্রসারণের যে অনুপাত তিনি হিসাব করেন তা অত্যন্ত সূক্ষ্ম। ডেভিস বলেন, বিশ্বের প্রসারণের অনুপাতের জন্য সতর্ক মাপ গাণিতিক মানের সাথে গভীরভাবে সম্পৃক্ত, যাতে বিশ্ব তার নিজস্ব মহাকর্ষ থেকে সরে যায় এবং স্থানীয়ভাবে প্রসারিত হয়ে পড়ে। এর গতি যেহেতু কমে আসে, সেহেতু নিখিল বিশ্ব ধ্বংস হয়ে যাবে। নিখিল বিশ্বের সব বস্তু অনেক আগেই একেবারে